নমস্কার, দর্পণে বাংলায় সঙ্গে আমি অমিতাভ। আপনাদের সকলকে সবার প্রথমে জানিয়ে রাখি, দুদিন আগে এখনও টাটকা স্মৃতি, যে তাণ্ডবের স্মৃতি এখনও মুছে যায়নি। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানালো যে আগামী শুক্রবারের পর থেকে আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, কারণ একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে আগামী শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ইতিমধ্যে এখনও বৃষ্টির কবলে, দক্ষিণবঙ্গ নতুন করে বৃষ্টিপাত শুরু হতে চলেছে শুক্রবারের পরে। আবহাওয়া দপ্তর এই খবর জানালো, এটা আতঙ্কের নয়, আতঙ্কের খবর তৈরি হচ্ছে কারণ মে মাসে রেমালের পর তৈরি হচ্ছে আরও একটি নয়, কয়েকটি পরপর ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আরব সাগর এবং বঙ্গোপসাগরের সমুদ্রতলের উপরিভাগের জলস্তরের যে তাপমাত্রা বৃদ্ধি এবং ধীর গতিতে এগিয়ে যাওয়া রেমালের মতো ঘূর্ণিঝড়দের যে যাত্রাপথ, তা তাদের শক্তি সঞ্চয়ের অন্যতম রাস্তা। আর সেই শক্তি সঞ্চয়ের ফলে যে প্রভাবটা পড়তে চলেছে সমগ্র উপকূলবর্তী অঞ্চল জুড়ে, সেখানে নতুন করে ধেয়ে আসতে চলেছে আরও একটি ঘূর্ণিঝড়, যা এই মে মাসেই আছড়ে পড়তে পারে। হ্যাঁ, তার নামকরণ করলো পাকিস্তান, আসনা। রেমালের পর আসতে চলেছে আসনা, এবং আসনার পর আরও জানিয়ে রাখি, এখানেই আমাদের রেহাই মিলছে না। গতিপথ কোন দিকে হবে সে তো সময় বলে দেবে, কিন্তু জানিয়ে রাখি এদের মধ্যে কাতার আরও একটি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে যার নাম ডানা, এবং তারপর শ্রীলঙ্কা আরও একটি ঘূর্ণিঝড় যার নামকরণ করেছে শ্রীলঙ্কা, তার নাম শক্তি। অর্থাৎ রেমালের পর থেকে নিস্তার পেয়েছি ভেবে আমরা যারা মনে করছি তাদের বলে রাখি যে পৃথিবীর গ্রিন হাউস গ্যাসের আধিক্যের কারণে এবং বিশ্ব উষ্ণায়ন, পলিউশন অর্থাৎ দূষণের ফলে সমুদ্রের ওপরিভাগের জলস্তর যা ক্রমশ উত্তপ্ত হয়ে থাকছে এবং উত্তপ্ত হচ্ছে, তার ফলে তৈরি হচ্ছে নানান ধরনের বিপর্যয়। আর মে মাসেই নাকি যে কোনো একটি বিপর্যয়ের মুখোমুখি হতে পারে আমাদের জীবনযাত্রার সহনাগরিকরা। যাই হোক, এই খবরটি সবার আগে দেওয়ার প্রয়োজন মনে করলাম। তারপর আপনাদের জানাবো যে রাজ্য জুড়ে, দেশ জুড়ে ভোটের দামামার শেষ। নির্বাচন, সপ্তম দফার যে ভোট, সেই ভোটের আগেই ইতিমধ্যে কলকাতা উত্তপ্ত। গতকালকের মোদি এবং মমতা, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জোড়া রোড শো, এবং তার ফলে উত্তাল মহানগরী এবং দুই দলের কর্মী সমর্থকদের অক্সিজেন বাড়াতে এরকম ধরনের নানান ধরনের প্রচারের নতুন নতুন করে উপকরণে সাজিয়ে হাজির প্রত্যেকটি রাজনৈতিক দল। পিছিয়ে নেই সিপিএম, কংগ্রেসও, যৌথভাবে লড়ছে তারা। কিন্তু আমার আলোচনার বিষয়বস্তুটা আপনাদের কাছে তুলে ধরা একটু অন্য কারণে। কারণ এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে ভারতবর্ষের যে নির্বাচন, সেই নির্বাচনে ৮,৩৬০ জন প্রার্থী ৫৪৩টি আসনের জন্য তারা প্রার্থী হিসাবে লড়াই করছেন। মন দিয়ে শুনবেন, ৮,৩৬০ জন প্রার্থী ৫৪৩টি আসনে ভারতবর্ষের শাসন ক্ষমতায় যাওয়ার জন্য প্রার্থী, সাংসদ পদের জন্য লড়ছেন। কিন্তু কাদের হাতে আমরা সেই প্রার্থীদের, অর্থাৎ যারা লড়ছেন, সেই কাদের হাতে আমরা গোটা দেশ, তার অর্থনীতি এবং সেই সঙ্গে সঙ্গে দেশের সামাজিক উন্নয়নের কাঠামো তুলে দিতে চলেছি। একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের দিয়ে রাখি। আমাদের প্রথম দফা ভোটের পর এডিআর তার রিপোর্ট অনুযায়ী প্রথম দফার ভোটের লড়াই ২৬ জন প্রার্থী যারা নিরক্ষর, অর্থাৎ যাদের অক্ষর জ্ঞান নেই, পড়াশুনো জানেন না, ৩৬ জন প্রার্থী তারা শুধু নিজেদের নামটুকু লিখতে পারেন, এবং ৫ ক্লাস অর্থাৎ পঞ্চম ক্লাস থেকে ১২ ক্লাস পর্যন্ত পড়াশুনো করা প্রার্থীর সংখ্যা ছিল প্রথম দফার ভোটে ৬৩৯ জন। হ্যাঁ, প্রথম দফার ভোট ভারতবর্ষের সাংসদ নির্ণয়ের ভোট, অর্থাৎ ভারতবর্ষের চালিকা শক্তির ভোট, এবং সেখানে ৮৩৬ জন অংশগ্রহণ করেছিলেন যারা স্নাতক বা তার থেকে অন্যান্য ডিগ্রি, বেশি ডিগ্রি যারা উচ্চতর শিক্ষা অর্জন করেছেন, এবং ৪ জন তাদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বা উল্লেখ তারা করেননি। প্রথম দফার ভোট ৫৪৩ সিটের লড়াই, আর সেখানে ৮,৩৬০ জন প্রার্থী। দ্বিতীয় দফার ভোটে আমরা কি দেখতে পেলাম? দ্বিতীয় দফার ভোটে আমরা দেখতে পেলাম যে নিরক্ষর, অর্থাৎ নাম পর্যন্ত সই করতে পারেন না তেমন ব্যক্তির সংখ্যা ৮ জন, এবং সেই সঙ্গে স্বাক্ষর অর্থাৎ নাম সই করতে পারেন এরকম প্রার্থীর সংখ্যা ৩৭ জন। পঞ্চম ক্লাস থেকে ১২ ক্লাস অর্থাৎ 5 to 12 এই পড়াশুনোর মান যাদের, সেরকম প্রার্থীর সংখ্যা ছিল ৫৩৩ জন।
এবং স্নাতক বা অন্যান্য ডিগ্রিধারী যারা ছিলেন তাদের সংখ্যা 574 জন। মোটামুটি এই ফলাফল আপনাদের সামনে যখন রাখছি তার কারণ এরাই আমাদের বিভিন্ন দফার ভোটে তারাই লড়তে চলেছেন, তারাই পদপ্রার্থী হতে চলেছেন। ভারতবর্ষের মতো বৃহত্তম যে গণতন্ত্র তার জন্য তারা প্রতিনিধি হতে চলেছেন। ঠিক সেই মুহূর্তে যেই মুহূর্তে হাঙ্গার ইন্ডেক্স অভুক্ত থাকা, সেই ইন্ডেক্সে ভারতবর্ষের সূচক বা জায়গা যে তালিকা সমগ্র বিশ্বের 181টা দেশের মধ্যে হাঙ্গার ইন্ডেক্স, সেখানে 111তম পজিশন আমাদের। নারী সুরক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের এই মুহূর্তে তালিকায় যেখানে অবস্থান সেটা 128। প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেক্ষেত্রে ভারতবর্ষের তালিকায় জায়গা 161তম। এবং ভারতবর্ষের জনতা বা জনসাধারণের গড় আয় তা 143 স্থানে রয়েছে। তালিকার 143 স্থানে 181টা দেশের মধ্যে। সেই দেশের গণতন্ত্রে সামাজিক উন্নয়ন ঠিক কোন পথে, তার দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের, আশ্চর্যভাবে তাকিয়ে থাকতে হবে এবং অনেকটা আশা নিরাশা নিয়ে তাকিয়ে থাকতে হবে 4টা জুন। কিন্তু তার আগে দর্পণে বাংলায় 1 জুন থেকে আমরা থাকব বাংলার বিভিন্ন প্রান্তের ভোটের কি হতে পারে ভবিষ্যৎ এবং হেভিওয়েট প্রার্থী তারা কারা কারা এবং তারা কি অবস্থায় আছেন, সব কিছু নিয়ে 1 জুনের নতুন মোড়কে দর্পণে বাংলায় আসতে চলেছি খুব তাড়াতাড়ি ভোটের ভবিষ্যৎ নিয়ে। 1 তারিখ থেকে শুরু করে জুনের 4 তারিখের রেজাল্ট আউটের আগে পর্যন্ত চলবে আমাদের এই তত্ত্ব এবং বিশ্লেষণ। তার আগে পর্যন্ত নানান খবর নিয়ে আবার ফিরছি দর্পণে বাংলায়। আপনারা সঙ্গে থাকুন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তী নিউজ বা একটু অন্য রকমের খবর নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দর্পণে বাংলায়।